আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন কামদুনি মামলার কি হয়েছে, কেন সেখানে তো সিবিআই নেই, আপনার সিআইডি আছে। আপনার সিআইডি তদন্ত করার পর আইটি সিআইডি তৎকালীন ছিলেন বিনীত গোয়েল, সেই বিনীত গোয়েল তদন্ত করে সেখানে যারা লোয়ার কোর্টে শাস্তি পেয়েছিল তারা উচ্চ আদালতে গিয়ে সবাই ছাড়া পেয়ে গেছে, কেউ কোনো সাজা পায়নি। তাহলে কি আমরা ধরে দেব কামদুনির যে বোনটিকে, কলেজ ফেরত বোনটিকে ধর্ষণ করে দুপাট চিড়ে ফেলে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, তা কি সে মরেনি? জ্ঞান তো আছে, সবাই একই জ্ঞান পেয়ে গেল, ছাড়া পেয়ে গেল। আজকে বাংলার মানুষ প্রমাণ করেছে যে না, মুখ্যমন্ত্রী আপনার সাথে বাংলার মানুষ নেই। আপনার ভাড়া করা বাস রাস্তায় নেমেছে, সিন্ডিকেটের উপর চাপ দিয়ে, বাস সিন্ডিকেটের উপর চাপ দিয়ে, অর্গানাইজেশনের উপর চাপ দিয়ে আপনি বাস চালিয়েছেন। বাসে লোক নেই, 3 জন 4 জন 5 জন লোক, বাস হাওয়া পরিবহন করছে, হাওয়া নিয়ে যাচ্ছে। অপেক্ষা করুন, এই সরকারও হাওয়ায় মিলিয়ে যাবে, সেই দিন আসছে। আর আজকে বাংলার মানুষ তৃণমূলের সাথে সাথে যারা প্রায় অপান্তেও, তবু তাদের সম্পর্কে দু এক কথা না বললে নয়, তা হচ্ছে লেফট, বাম, তাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড কিন্তু আজকে বাংলার মানুষ রিজেক্ট করে দিয়েছে। এরা কোন বাম না ভাম বলা ভালো, যারা যে বাংলার মানুষ মনে করছে বিনীত গোয়েল, সবাই মনে করছে যে বিনীত গোয়েলের মাথার পেছনে আছে, সবাই বিনীত গোয়েলের অপসারণ চাইছে। এই বামেরা সেই বিনীত গোয়েলের সাথে গিয়ে মিছিল করে ফিশ ফ্রাই খেয়ে আসছে, বামের নেতৃত্বে, ডিওএফআই নেতৃত্বরা। বিজেপি যখন মিছিল করছে লালবাজারে, বিনীত গোয়েলের নির্দেশে বিজেপির মিছিলে ওই টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, আবার বিশেষ ধরনের গা হাত পা চুল করছিল। আমার চশমা ভেঙে ফেলেছে পুলিশ মারামারি করতে গিয়ে, আমার চশমাটা পর্যন্ত ভেঙে ফেলেছে। আমাদের সাধারণ সম্পাদক থেকে শুরু করে, রাহুল দা থেকে শুরু করে অনেকে হয়তো অসুস্থ হয়েছিল, লকেট চ্যাটার্জি পর্যন্ত অসুস্থ হয়েছিল। কি দেওয়া আছে আমরা জানা নেই, নতুন নিয়ে এসছে নাকি চাইনা থেকে এই টিয়ার শেল, হাত দিয়ে ছড়ে সেটা। এবং কালকে সুলেমান ছুড়েছে, আমরা সেটাও দেখে রেখেছি, সব ডায়েরিতে নোট হচ্ছে, কাউকে ছাড়া হবে না। আর একদিকে সেই বিনীত গোয়েল যারা বিজেপির উপরে শেল ফাটানোর নির্দেশ দিচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী থাকা অবস্থায় উইদাউট ইন্টিমেশন, এনি ইন্টিমেশন, সেই বিনীত গোয়েল আরজি করে উল্টো দিকে ডিআইএফআই কে মঞ্চ করতে দিচ্ছে। ডিআইএফআই মিছিল করতে গেলে তাদের যারা কচি নেতা হয়েছে তাদেরকে ফিশ ফ্রাই খাওয়াচ্ছে। এখন বাংলার মানুষ তাই বলছে মাকু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মাকু আর তৃণমূলের মূল, এই মিলে মাকুমূল এখন তৈরি হয়েছে। এই মাকুমূল কে মানুষ বুঝে গেছে, মানুষ আর এদের পাল্লাই পড়বে না। আজকে অনেকদিন পর আমাদের সাথে মেঘনাথের দেখা হয়েছে। মেঘনাথ যেমন মেঘের আড়ালে থেকে লড়াই করতেন, আজকে ভাইপোকে আমরা সেইভাবে দেখলাম। এতদিন মেঘের আড়ালে লুকিয়েছিলেন, আজকে তৃণমূল ছাত্র পরিষদ, যেটা চুরি করা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, কারণ আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কিভাবে হয় আমরা জানি না, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজকে ঐতিহাসিক ভাবে, এটি ঐতিহাসিক তথ্য। মহাজাতি সদনে সম্ভবত কংগ্রেসের প্রোগ্রামও হচ্ছে, সেই চুরি করা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভাইপো আজকে মেঘের আড়াল থেকে এলেন, এসে বড় বড় কথা বলেন। আমি জানি না সাংগঠনিক বৈঠকে সাংগঠনিক কথা হয়, উনি সারাক্ষণ শুধু আরজি কর আর বিজেপি নিয়ে প্রশ্ন করে গেলেন। প্রশ্ন করছে সিবিআই সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করছে না। মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলেননি। আমি শ্রীমান ভাইপোকে অনুরোধ করব, পিসিকে গিয়ে কানে একলা জিজ্ঞেস করুন, সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আপনার পিসি কি করেছেন, কি নির্দেশ দিয়েছেন, এবং সন্দীপ ঘোষ কে আপনাদের, সেটাও একবার জিজ্ঞেস করবেন। তাহলে পরে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি জানতেন না এসপিডি কে, এসপিডি চক্র কি, তার মাধ্যমে স্বাস্থ্য দপ্তর চলে, আপনি জানেন না, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হয় আপনি জানেন না, এবং তারপরে আপনি বড় বড় কথা বলছেন। এই কথা বাংলার মানুষ মানবে না, শুনবে না। বাংলার মানুষ বলছে ভয় পেয়েছে দিদি ভাই, ইস্তফা ছাড়া গতি নাই। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে
আপনাদের প্রশ্ন বলবেন। আজকে আবার আমি সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো, তারা যেভাবে সব চিত্র তুলে ধরেছেন, পুলিশি অত্যাচার, তৃণমূলের হারমান বাহিনী, এত কিছুর পরেও এই বন্ধ সফল হওয়ার জন্য বাংলার মানুষকে আমি নতজানু হয়ে আমার প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আগামী সোমবার বিধানসভায় বিল আনা হচ্ছে ধর্ষণের সাজার জন্য। অলরেডি আমাদের ভারতবর্ষের যে আইন আছে সেই আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি ডেথ সেন্টেন্সই আছে। আমি জানি না বিধানসভা কোনো আইন পাস করতে পারে কি পারে না, যতদূর আমার জানা আছে আইন পাস করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় পাস করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো আইন নির্ভর করে সে কতটা তুখোড়, সেই আইনটা কতটা ধারালো, সেটা নির্ভর করে হচ্ছে কে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করছে। তো মুখ্যমন্ত্রী যে আইন বানাবেন তাতে আমার লেখা থাকবে না যেরকম গিয়ে যে খদ্দেরের সাথে কাস্টমারের সাথে মহিলার গন্ডগোলের ফলে হয়েছে, আবার লেখা থাকবে না তো এর সাথে প্রেম অ্যাফেয়ার ছিল, তাদের সাথে ধর্ষণ হিসেবে পরিগণিত হবে না, বা 14 বছরের বাচ্চা মেয়েটি প্রেগন্যান্ট ছিল, এগুলো সাব ক্লজ থাকবে না তো তাতে আবার মুখ্যমন্ত্রী আপনি যে আইনটা পাস করবেন। এবং তার থেকেও বড় প্রশ্ন, আমি যে প্রথম কথাটি বললাম যে কে ইমপ্লিমেন্ট করছে। আইন তো আছে, এখনো যে বর্তমান আইনে আছে সেই আইন অনুসারে ফাঁসি হওয়া উচিত, ধর্ষিতাকে যারা ধর্ষণ করবে তাদের ফাঁসি হওয়া উচিত, ধর্ষণ করে তো অবশ্যই ফাঁসি, রেপ এন্ড মার্ডারের ক্ষেত্রে। তাহলে আমার প্রশ্ন, আপনার পুলিশ কামদুনি কাণ্ডে নির্যাতিতাকে কেন জাস্টিস দিতে পারেনি? কে ছিল ইমপ্লিমেন্টিং এজেন্সি আইনে? আপনি, আপনার সরকার, আপনার পুলিশ, আপনার স্নেহের বিনীত গোয়েল, তিনি সিআইডি ইনচার্জে ছিলেন, তিনি তদন্ত দেখছিলেন, কেন পারেননি? সেই প্রশ্নের উত্তর তাকে দেবেন। আইন নাই পরে আনবে, লোককে কত বোকা বানাবে না, লোককে বোকা বানাতে বানাতে লোকের দেয়ালে পিঠ থেকে গেছে। তো ওই যারা গেছে কানে দুল লাল চুল তাদেরকে বোকা বানাতে পারবেন, সাধারণ মানুষকে, শিক্ষিত মানুষকে তো বোকা বানাতে পারবেন না। আজকে তো আমরা দেখলাম ছাত্র সমাজের সামনে জ্ঞানের গুলি ছড়াচ্ছেন কারা? একজন ফেক এমবিএ ডিগ্রিধারী আর একজন ফেক পিএইচডি ধারী। এটা পশ্চিমবঙ্গের ছাত্রদের আদর্শ হতে পারে না, এটা পশ্চিমবঙ্গের ছাত্রদের আদর্শ হতে পারে না। হয়তো সেই দাঁড়িয়ালা ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক হতে পারেন যিনি গেরুয়া বসন পরে ওয়াটার ক্যাননের সামনে, জল কামানের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, তিনি শিক্ষকের মতো কাজ করেছেন, শিক্ষা দিয়ে গেছেন অন্যায়ের সামনে মেরুদণ্ডটাকে কিভাবে সোজা রাখতে হয়, তিনি হতে পারেন। ফেক এমবিএ ধারী, ফেক পিএইচডি ডিগ্রিধারী, তারা ছাত্রদের সামনে আদর্শ হতে পারে না। দেশের রাষ্ট্রপতি আজকে উনি কড়া বার্তা দিয়ে জানিয়েছেন আর সহ্য নয়, নির্ভয়ার পরে ধর্ষণ থামেনি। দেশের রাষ্ট্রপতি আজকে মেসেজ দিয়েছেন। আরজি কর নিয়ে তিনি উল্লেখ রেখেছেন। দেখুন, আরজি কর নিয়ে গোটা দেশ চিন্তিত, গোটা দেশ আজকে চিন্তিত। আরজি করে যে ঘটনা ঘটেছে, এবং এরা কথায় কথায় বলছে না উন্নাও, হাতরস, প্রত্যেকটি ঘটনা আমরা তীব্র নিন্দা করছি, কিন্তু আমরা বারবার বলেছি আরজি করের ঘটনা ইউনিক। আরজি করের ঘটনা আমাদের সিস্টেমের উপর প্রশ্ন তুলে দিচ্ছে, মমতা ব্যানার্জির সিস্টেমের উপর প্রশ্ন তুলে দিচ্ছে, রাজ্যের প্রশাসনের উপর প্রশ্ন তুলে দিচ্ছে। পুরোটা সরকারি ডিউটি থাকা অবস্থায় রাজ্যের কেন্দ্রস্থলে, রাজ্যের ক্যাপিটালের মধ্যে ধর্ষণ ঘটেছে, হার্ট অফ দা সিটিতে, সরকারি প্রেমিসেসের মধ্যে। এটা ইউনিক, এটা শো করে, এটা দেখায় it is the total failure of law and order in the state of West Bengal, and someone should be there who should take the responsibility. কাউকে না কাউকে রেসপন্সিবিলিটি নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলুন কে রেসপন্সিবিলিটি নেবেন? আপনি হোম মিনিস্টার, আপনি হেলথ মিনিস্টার, আপনি নেবেন না আপনার সিপি নেবে না আপনার ডিজিপি নেবে আমরা জানি না, কিন্তু কাউকে না কাউকে রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা বলা চলে না আমরা শাস্তি চাই। কিসের শাস্তি চাই? শাস্তি তো ঘটার পর হবে, কিন্তু ঘটনা ঘটলো কেন তার জবাব দেবেন না আপনি? লজ্জা লাগে না আপনার? একজন মহিলা হয়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে, আপনাকে এর উত্তর দিতে হবে কেন সরকারি প্রেমিসেসের মধ্যে সরকারি ডিউটি করা অবস্থায় একজনের ধর্ষণ ঘটে, এর রেসপন্সিবিলিটি কে নেবে? কাউকে না কাউকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আইন লাগু করার আন্দোলন আমরা দিল্লিতে নিয়ে যাব, আইন লাগু করার আন্দোলন আমরা দিল্লিতে নিয়ে যাব। 4 মাসের মধ্যে এই আইন কেন্দ্র না নিয়ে এলে দিল্লিতে আন্দোলন হবে, মানুষ রাস্তায় নামবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট বিলের মাধ্যমে তিনি মুখ করবেন আইন সভায় পাস করাবেন। দেখুন, প্রাইভেট বিল সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা জানা নেই, লোকসভাতে তো জান না। প্রাইভেট বিল কি, প্রাইভেট মেম্বার বিল কি জানেন?
আমি গত 5 বছরে 6খানা প্রাইভেট মেম্বার বিল এনেছিলাম, উনি একটাও আনেননি কিন্তু গত 5 বছরে একটা প্রাইভেট মেম্বার বিল ওনার ক্রেডিটে নেই। প্রাইভেট মেম্বার বিলে কিছু হয় না, লোককে বোকা বানানো যায়। ওই বললাম কানে দুল, লাল চুলদেরকে বোকা বানানো যায়, শিক্ষিত মানুষকে বোকা বানানো যায় না। প্রাইভেট মেম্বার বিল শুক্রবার করে হয় এবং সেই বিল ইন্ট্রোডিউস হয় এবং তারপরে সরকার যদি মনে করে তারপরে আলোচনা হয়। কিন্তু সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে কামদুনি কাণ্ডে এখনো দোষীরা সাজা মৃত্যুদণ্ড কেন পেল না? কত হাজার ফাস্ট ট্র্যাক কোর্টের কেস আটকে আছে। আমাদের মন্ত্রী চিঠিটা আমার কাছে এই মুহূর্তে সম্ভবত নেই, প্রায় কয়েক হাজার, 20,000-এর বেশি, আমার এই মুহূর্তে এক্সাক্ট নাম্বারটা মনে নেই, কেস পেন্ডিং আছে যেগুলো ফাস্ট ট্র্যাক কোর্টে হওয়ার কথা। কেন হচ্ছে না? ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করার ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার কথা রাজ্য সরকারের। কোথায় ইনফ্রাস্ট্রাকচার, কোথায় ফাস্ট ট্র্যাক কোর্ট হচ্ছে না কেন? দায়ী কে? আপনি মুখ্যমন্ত্রী, আপনি দায়ী। আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারছেন না, মানুষকে বোকা বানাচ্ছেন। মানুষকে কতদিন বোকা বানাবেন এইভাবে? এইভাবে বেশি দিন মানুষকে বোকা বানানো যায় না। উত্তর দিন ক্ষমতা থাকলে যে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির যে ইনফ্রাস্ট্রাকচার, আমি সুকান্ত মজুমদার বলছি, চ্যালেঞ্জ করে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখে এবং তৃণমূল কংগ্রেসকে, এই ফাস্ট ট্র্যাক কোর্ট বানানোর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার দায়িত্ব কার? নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? তা আপনার ফাস্ট ট্র্যাকে এত হাজার কেস পেন্ডিং আছে, কেন আছে? ফাস্ট ট্র্যাক কোর্ট নেই বলে আপনারা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। ওই বোকা আপনার বাড়ির লোকও জানে আপনারা কি জিনিস। এই বোকা ওই কানে দুল আর লাল চুলেরাই হবে, আর কেউ হবে না। আন্দোলন দিল্লিতে এবার নিয়ে যাওয়া। দেখুন, ওনার অনেক দিল্লি যাওয়ার শখ হয়েছে। আমি সিবিআই ইডির কাছে প্রার্থনা করবো তাড়াতাড়ি ওনার দিল্লি যাত্রা হোক। এত দিল্লি যাওয়ার শখ যেন। মুখ্যমন্ত্রী আজকে ছাত্র মঞ্চ থেকে যেটা বললেন, গতকালের ছাত্র সমাজের যে আন্দোলন হয়েছে এটা চক্রান্ত। দেখুন, যেভাবে গতকাল ছাত্র সমাজ কোন রাজনৈতিক রং ছাড়া, কোন রাজনৈতিক পতাকা ছাড়া এবং সবথেকে বড় কথা কোন রাজনৈতিক বড় নেতা ছাড়া যেভাবে রাস্তায় নেমেছিল, এতে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, ভয়ে আছে যে আগামী দিনে যদি আবার ছাত্র সমাজ এরকম করে বড় আন্দোলনের ডাক দেয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারটা টলমল করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর তো সেই নীতি আছে, দেহত্যাগ না হলে পদত্যাগ নয়। তো স্বাভাবিক তিনি ভয় পাচ্ছে তার চেয়ারটা নিয়ে নিলে তার কি হবে, সেই ভয়ে তিনি এই কথা বলছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সবাই চক্রান্ত করে, মানুষের খেয়ে দিয়ে কাজ নেই তো চক্রান্ত করতে বলবে মানুষ। মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না গোটা রাজ্যটাকে উনি নরক যন্ত্রণা দিয়ে নরকে রূপান্তরিত করেছে। আজ যিনি আজকে কথা বলার সময় তার ছত্রে কোথাও গিয়ে অভিযোগ সিবিআই এর উপরে, যে সিবিআই এখনো কেন পারলো না, রাজ্যপালকে নিশানা করতে দেখা যায়, কোথাও গিয়ে কি দায় চাপানোর চেষ্টা বলে আপনারা মনে করছেন? দেখুন, সুকান্তদের সঙ্গে একটা অ্যাড, খালি উনি বলেছেন যে আমরা যতটুকু যা করার করেছিলাম, আমরা সঠিক পদক্ষেপ করেছিলাম। 16 দিন হয়ে গেল এখনো কিছু করলো না। দেখুন, যে কোনো গ্রেফতার নির্ভর করে হচ্ছে অ্যাভেলেবল এভিডেন্সের উপরে, তথ্য প্রমাণাদির উপরে। তথ্য প্রমাণ আপনাদের মনে হয় যে আপনারা যে ভিডিও দেখেছেন, যেভাবে মেলা বসিয়েছিল ওখানে সন্দীপ ঘোষ, সেই মেলার পর ওখানে কোনো তথ্য প্রমাণ থাকবে? দ্বিতীয় হচ্ছে যে বডি, যার মধ্যে সব তথ্য প্রমাণ সব থেকে বেশি ছিল, সেই বডিটাই তো পুড়িয়ে দিয়েছে নান্টু ঘোষ আর কোম্পানি মিলে। আর আমি তো অদ্ভুত হয়ে দেখলাম যে নান্টু ঘোষ সত্যি ক্ষমতাবান ব্যক্তি, তিনি দুটো বডিকে পার করে শুধু যে দেহ পুড়িয়েছেন তাই নয়, যেদিনই সুকান্ত মজুমদার সেই পরিবারের সাথে দেখা করতে চায়, দেখি নান্টু ঘোষের নির্দেশে সিপিএম সেখানে আন্দোলন শুরু করে। ভাবা যায় না যে একই নান্টু ঘোষ ওই জেলাতে সিপিএম ও চালাচ্ছে, আবার তৃণমূলও চালাচ্ছে, আবার মৃতদেহ পড়াচ্ছে। এইরকম ট্যালেন্ট ফুল লোককে ইমিডিয়েট বঙ্গরত্ন কি সব শুরু হয়েছে দেওয়া উচিত মুখ্যমন্ত্রী। যেখানেই যদিনই সুকান্ত মজুমদারের পরিবারের বাড়ির সাথে দেখা করতে যাবে, হঠাৎ করে সেখানে সিপিএম এর আন্দোলন শুরু হয়, ঠিক ওই জায়গাটা মেন রাস্তায়। আমাকে আটকানোর চেষ্টা করেছিল, উল্টো দিক দিয়ে চলে গেছি, সেদিন প্রদীপ জ্বালালাম, যেদিন ধরতে পারেনি সিপিএম। কিন্তু অদ্ভুত ব্যাপার, নান্টু ঘোষের নির্দেশে এই আন্দোলন হচ্ছে, এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু একদিন প্রথম দিন আমি যেদিন গেছিলাম,
সেই সুজন চক্রবর্তীও সেখানে পৌঁছেছিলেন ভাষণ দিতে। আমি জানি না সুজন চক্রবর্তীর মতো নেতা নান্টু ঘোষের কথায় বসছে কিনা। এবং সিপিএম এরও প্রাক্তন কাউন্সিলর সেখানে ছিল, সাইন করেছে ওই মৃতদেহ পোড়ানোতে। তাহলে সেই প্রাক্তন কাউন্সিলর সিপিএম এর যে নান্টু ঘোষ এবং ওখানকার সিপিএম ডিওয়াইএফআই পুরো চক্র চলছে, একদম চক্র চলছে, চক্রান্ত চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী চক্রান্ত বলেন, এখানে হচ্ছে আসল চক্রান্ত চলছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এফআইআর করে কারোর কেরিয়ার নষ্ট করতে চাই না, আপনারা আন্দোলন সরিয়ে ভুল পথে ডাক্তারদেরকে হুমকি দিচ্ছে। এখন মুখ্যমন্ত্রী তার মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলেছেন, বাংলার সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন, ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন, সরকারি কর্মচারীদেরকে হুমকি দিচ্ছেন, অফিসে যেতে হবে, না হলে এরকম চলবে না, হ্যান না তেন না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যতই চেষ্টা করুন বাংলার মানুষ ভয় পাবে না। আর যাদের চাকরিগত সমস্যা হবে আমরা লিগ্যাল হেল্প করবো তাদেরকে। প্রয়োজনে তাদের যদি কোনো ফিনান্সিয়াল ক্ষতি হয় বিজেপি সরকার আসার পর, তাদের সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। কোনো সরকারি কর্মচারী যদি ইনক্রিমেন্ট আটকানো থেকে এই ধরনের কোনো পদক্ষেপ যদি নেওয়ার কোনো জায়গা নেই, আইনই নেই, আইনগতভাবে জায়গা নেই। যদি সরকার চেষ্টা করে তাহলে আগামী দিনে সেই সমস্ত ব্যক্তিকে বা সরকারি কর্মচারীদেরকে ইনসেন্টিভ দিয়ে সেইটাকে পূরণ করে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকারের। আজ থেকে আগামী 60 দিন অর্থাৎ 26 অক্টোবর পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়ি সংলগ্ন এলাকায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তার জন্য মিটিং মিছিলে নিষেধাজ্ঞা জারি করলো নবান্ন। কি বলবেন? ভয়, বারবার তো বলছি ভয়। আরে এই ভয় নিতে কথা আছে না, এই ডর হমে আচ্ছা লাগা। তো দিদিমণি ভয় পাচ্ছেন, ভালো লাগছে আমাদের দিকে। বাংলার মানুষের শক্তিকে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, বাংলার মানুষের সামগ্রিক চেতনাকে ভয় পাচ্ছেন, বাঙালির চিন্তাধারাকে ভয় পাচ্ছেন, বাঙালির প্রতিবাদ করার ক্ষমতাকে ভয় পাচ্ছেন, এবং সর্বোপরি বাঙালির সোজা সিদ্ধারাকে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। সবাই বিক্রি হয়নি, বিক্রি হবে না। ভয় পাচ্ছেন যে আন্দোলন ওই দিকে যেতে পারে, অর্থাৎ কালীঘাটের দিকে। অবশ্যই তিনি ভয় পাচ্ছেন যে তার বাড়ির ওদিকে হয়তো কোনো আন্দোলন হতে পারে, সেই ভয়ে উনি এই কাজ করছেন। আগামী 30 তারিখ থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে কলেজে মিছিল, ব্লকের নেতাদের রাস্তায় নামতে বললেন ফাঁসির দাবিতে। কোথাও কি গোটা ব্যাপারটাকে পলিটিসাইজ করে দেওয়া হলো? দেখুন, গোটা বিষয়টা থেকে চোখ ঘোরানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এটা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে আজকে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে একটা শব্দ বলতে শুনলাম না। তিনি তো স্বাস্থ্যমন্ত্রী, তিনি তো বলতে পারতেন যা যা দুর্নীতি হয়েছে তার তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে আমার বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী একটা শব্দ তো উচ্চারণ করলেন না আপনি? এই যে বিপুল পরিমাণ দুর্নীতি, এই দুর্নীতি তো পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে, এসপিডি করছে আপনার বন্ধু, তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার কথা আপনি বললেন না কেন? শুধুমাত্র নোংরা রাজনীতি করার জন্য? তৃণমূল কংগ্রেস যদি রাস্তায় নামে, বাংলার মানুষ ছিছি করবে, তৃণমূল কংগ্রেসকে থুতু দেবে। আগে কামদুনির যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা, তাদেরকে আগে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবে, তারপরে অন্য কথা বলবে। সুকান্তবাবু, আজকের এই যে সমাবেশ, ছাত্র সমাবেশ, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাফ করবেন, মুখ্যমন্ত্রী, তিনি বললেন আজকের দিনটা আমি ডেডিকেট করতে চাই আর্চিকরের সেই বোনটার জন্য, এবং মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে যা যা ঘটনা ঘটেছে সেই সব নির্যাতিতা ও তাদের পরিবারকে আজকের সমাবেশ উৎসর্গ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা চুরি করা সমাবেশ, লোকের জিনিস আর কতদিন চুরি করে একে ওকে উৎসর্গ করে বেড়াবেন? নিজে কিছু করুন। এর আগে যে ধর্ষণগুলো ঘটেছে, হাসখালি থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, পার্কস্ট্রিট থেকে শুরু করে, পার্কস্ট্রিটের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে গ্রেফতারও করছে, তো শেষ পর্যন্ত সবাইকে করতে পারেনি, কয়েকজন তো দেশের বাইরে পালিয়ে গেছে। আগে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুন, তারপরে উৎসর্গ করবে। এ তো কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেটা নিয়ে আপনি কিভাবে উৎসর্গ করবেন লোককে? মীনাক্ষী মুখার্জি আর মোহাম্মদ সেলিম যে বার্তা দিলেন, ভিডিও বার্তা নবান্ন অভিযানের আগে, সেটা কি হয়েছে? ওটা কিছুই না, এফেক্ট অফ ফিশ ফ্রাই। এফেক্ট অফ ফিশ ফ্রাই। বিনীত গোয়েল নিয়ে গিয়ে ফিশ ফ্রাই খাইয়েছে। এর আগে বামফ্রন্টের নেতাদেরকে মুখ্যমন্ত্রী থেকে ফিশ ফ্রাই খাইয়েছিল। এত ফিশ ফ্রাই খাওয়ালে, বাঙালি মাছ তো ভালোবাসে খেতে, আমিও ভালোবাসি, কিন্তু মুখ্যমন্ত্রীর মাছ আমরা খাবো না। ওই মাছ খেলে ধর্মচ্যুত। সেই জন্য এই লড়াই, বাংলার লড়াই, স্বধর্ম বাঁচানোর লড়াই, গণতন্ত্র বাঁচানোর লড়াই, বাংলাতে যারা গণতন্ত্র টিকে থাকে, অধিকার যেন টিকে থাকে, স্বাধীনতার লড়াই, বাঙালির লড়াই।
বিজেপি পার্টি একটি দলদাসের সরকার, অত্যাচারী, অহংকারী, কুৎসাকারী দল ডেড বডি নিতে এসেছিল কালকে। পুলিশ এতটাই সংযত ছিল, মাথা ফেটেছে, চোখ ফেটেছে, হাত পা ভেঙেছে, তাও পুলিশকে স্যালুট, ওদেরকে ডেড বডি নিতে দেয়নি। কদিন আগে 4টে বাই ইলেকশন হারলে গোহারা হেরো লজ্জা নেই, এখন তোমাদের এইসব আসন চাই বলছেন। সেম দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ডেড বডি রাজনীতি করছেন, সেই জন্য উনি ভাবছেন যে বিজেপি যেরকম ডেড বডি রাজনীতি করতে চায়। কালকে আন্দোলন বিজেপির আন্দোলন ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দেয়াল লিখনটা পড়তে পারছেন না। আজকে বিজেপির অবরোধে মানকুণ্ডু স্টেশনে সাধারণ মানুষ নেমে এসে জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখছেন না রাখছেন না? বিনীত গোয়েল খবর দিচ্ছেন না তাকে? ডিজিপি দিচ্ছেন কি দিচ্ছেন না? তার আদরে রাজীব বাবু বন্ধ করতে হলে কেন্দ্রের বিরুদ্ধে আপনারা বন্ধ করুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তার মানে উনি কেন্দ্রের বিরুদ্ধে বন্ধ হলে পরে উনি বন্ধকে সহযোগিতা করবেন নাকি? একই রূপে কত, মানে একই শরীরে কত, একই অঙ্গে কত রূপ দেখবো? একই অঙ্গে এত রূপ দেখতে হলে তো মুশকিল। একদিকে নিজে বলছে বেআইনিতে বন্ধ হয় না, মানে বন্ধ বেআইনি, আবার বলছেন কেন্দ্রের বিরুদ্ধে বন্ধ করুন। দু রকমের কথা কেন বলছেন? যে কোনো এক ধরনের কথা বলুন। আরজি করের ঘটনার প্রতিবাদে দুটি বিরোধীদের কর্মসূচি অনুমতি পেল। একদিকে আপনারা 7 দিনের যে ওয়াই চ্যানেলের ধর্ণা, সেই কর্মসূচির অনুমতি পেলেন। অন্যদিকে প্রাক্তন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী আরজি করের ঘটনার জন্য মিছিল করতে চেয়েছেন কাল, তাকে প্রথমে পুলিশ অনুমতি দেয়নি, তাকেও আদালতে গিয়ে অনুমতি নিয়ে আসতে হলো মিছিল করার জন্য। দেখুন, বিজেপি হোক, কংগ্রেস হোক বা অন্য কোনো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে যদি গণতান্ত্রিক কোন একটি রাজ্যে, কোন একটি দেশে যদি আদালতে গিয়ে পারমিশন নিতে হয়, অতএব এটা প্রমাণিত হয়ে যায় যে সেই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। আদালত আছে বলে গণতন্ত্র যতটুকু অবশিষ্ট থাকা ততটুকু আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দ্বারা রিকগনাইজ রাজনৈতিক দলকে তার গণতান্ত্রিক কর্মসূচি করার জন্য কেন আদালতে যেতে হবে? আদালতে যাওয়ার প্রয়োজনটা কোন প্রয়োজন তো নেই। মুখ্যমন্ত্রী কেন পারমিশন দিচ্ছেন না? মুখ্যমন্ত্রী কেন আটকাচ্ছেন? এত চেয়ারের মোহ, এত চেয়ারের লোক। বন্ধ বিরোধিতায় পিআইএল খারিজ হয়ে গেল। আইনজীবী সঞ্জয় দাস, তিনি রাজ্যে যাতে বন্ধ না হয় তাই জনস্বার্থ মামলা করতে গিয়েছিলেন, তিনি আরো একটি মামলা করতে গিয়েছিলেন, একসাথে খারিজ হয়েছে। তা হলো অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পিআইএল, এই দুটি প্রধান বিচারপতির বেঞ্চ থেকে আজকে খারিজ করে দেওয়া হলো এবং 50,000 টাকা জরিমানা করা হলো ওই আইনজীবীকে। এই দেখুন, চটিচাটা আইনজীবী হবে, নিঘাত কোনো চটিচাটা আইনজীবী। এরা মার্কস বানানোর জন্য, পয়েন্ট বাড়ানোর জন্য এগুলো করে। ঠিক যেমন বিনীত গোয়েল পয়েন্ট বাড়ানোর জন্য এখন বিজেপি নেতাদেরকে গ্রেপ্তার করছে। যত বিজেপি নেতা গ্রেপ্তার করবে তত পয়েন্ট বাড়বে, আগামী দিনে রাজীব কুমারের জায়গায় তার যাওয়ার সম্ভাবনা বাড়বে, সেই টার্গেট নিয়ে করছে। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন যে পুলিশ তার শ্লীলতাহানি করেছে। অভিষেক গুপ্তার ছবি দিয়ে তিনি, এটা ঘরোয়া গন্ডগোল, মাকুমুলের ব্যাপার, এর মধ্যে আবার অন্যদেরকে জড়াচ্ছে কেন? এটা মাকুমুল মেনে ঠিক করবে, আর স্বামী স্ত্রীর ব্যাপার, ঘরোয়া ব্যাপার। প্রায় 8 বছর পর এই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কাটলো। আদালতের নির্দেশে মেধা তালিকা থেকে বাদ পড়া 1463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। আমরা আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছি। বেকার যুবকদের চাকরি হোক, কর্মসংস্থান হোক, এটা আমরা চাই। এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রতি বছর নিয়ম করে এসএসসি হবে, স্কুল সার্ভিস কমিশন। আন্দোলন, সেই আন্দোলন থেকে আপনারা গোটা বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, বামেরা অভিযোগ করছে। আমাদের কালকে থেকে যে ধর্ণা শুরু হচ্ছে, আজকের বন্ধ আমাদের কর্মসূচি বলতে পারি, তারপরেও যে অন্যান্য কর্মসূচি আছে, মহিলা কমিশনে তালা লাগাম, ব্লকে ব্লকে একদিনের অবস্থান এবং সব শেষে মন্ডলে চাক্কা জাম, গাড়ি বন্ধ করে দেওয়া, জেলা ডিএম অফিস ঘেরাও। প্রত্যেকটি আন্দোলনের একটি দাবি, সেটা হচ্ছে যারা এই নির্যাতিতার উপরে অত্যাচার করেছে আরজি কর কাণ্ডে, তার জাস্টিস চাই, তার ন্যায় চাই। এবং এই ন্যায় তখনই সম্ভব হবে যখন মুখ্যমন্ত্রী তার পদ থেকে সরবে। আমাদের দাবি সেটাই।
এই বাচ্চারা বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছে যে গতকাল যারা রাস্তায় নেমেছিল তাদের মধ্যে কেউ ভদ্র ব্যক্তি ছিল না, এটা হচ্ছে বিজেপির প্রকৃত রূপ। উনি সার্টিফাইড এজেন্সি করেছেন নাকি? আমরা তো ওনাকে দেখতে পাচ্ছিলাম না, মেঘেলালে লুকিয়েছে। আমি তো ভাবছিলাম হয় দুবাই গেছে না শ্বশুর বাড়ি গেছে। হঠাৎ দেখলাম আজকে উদয় হয়ে গেল। উনি সার্টিফাই করবেন, আগে তো নিজে সার্টিফিকেট নিয়ে আসুন যে আপনি ভদ্র কিনা। সেটা তো সবার আগে সার্টিফাই করা দরকার। বাংলার মানুষ এখনো সার্টিফাই করেনি আপনাকে যে আপনি ভদ্র। ওরা যখন তখন বাংলাকে অসম্মান করে, কুৎসা করতে আসে। অনেকদিন আপনাদের বারণ করেছি, রামকৃষ্ণ দেবের মতো বলবো, আমরাতে বারণ করেছি, ফোঁস করতে তো বারণ করেনি। বাংলাকে অপমান করতে এলে ওদের চক্রান্ত ব্যর্থ করে ফোঁস করে দিয়ে দিন। দেখুন, আমি আগে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী ভায়োলেন্সকে প্রভোগ করেছে, হিংসা, নিজে উস্কানি দিচ্ছেন তার কর্মীদেরকে, তার গুন্ডাদেরকে, তার আহমাদদেরকে, যেন বিজেপি এবং বিজেপির থেকে বড় কথা জনতা যারা 14 তারিখ রাত্রিবেলা নেমেছিলেন, যারা প্রতিবাদ করছেন, ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা এবং অন্যান্যরা, তার মধ্যে বিজেপিও আছে, সবার উপরে যেন তৃণমূলের লোকেরা হামলা করে, তৃণমূলের লোকেরা মারধর করে, তাদের বাড়িতে অত্যাচার করে, সেই চেষ্টা করছে। কিন্তু আমি পরিষ্কার যেরকম একবার বললাম যে কবি আগে লিখে গেছে যে সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। কবি দুই বলেই গেছে, বড় সাপ আর ছোট সাপ। সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। এবং তারপরের লাইনে কবি ট্রিটমেন্টও বলে লিখে আছে, তেরে মেরে ঠান্ডা করে দিন ঠান্ডা। তো বাংলার জনগণ তেরে মেরে ঠান্ডা করবে, ঠান্ডা আসুক সাপ ফোঁস করতে। সিএম বলছেন আমি কি জিনিস তা তো তোমরা জানো না। আমরা হারে হারে জানি। আমি আন্দোলনের প্রোডাক্ট, আমি জন্মেছি আন্দোলনে, মৃত্যুও হবে আন্দোলনে। সাহস থাকে তো টাচ করে দেখা। আমরা তো সেই জন্যই তো আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করছি এবং আমরা চাই উনি সুস্থ থাকুন। উনি কি জিনিস সেটা আমরা হারে হারে দেখব, সেটা নিয়ে আমাদের কেন বাংলার মানুষ হারে হারে যান। আমরা বসে আলোচনা করে ঠিক করব, ঠিক করবো। এখনো আমরা আলোচনা করে ঠিক করি না। আগামী যে কার্যক্রম সেটা আলোচনা হয়েছে পার্টির ফোরামে। এই প্রপোজালটা গতকাল এসেছিল, গতকাল আমরা প্রাথমিক আলোচনা করেছি, যেটা শুভেন্দু আজকে বলেছে। কিন্তু এখন যেহেতু পুরো আন্দোলনের রূপরেখা গঠন হয়নি, সেই জন্য আমরা এই বিষয়টি নিয়ে এখন আমরা সামনে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান চৈতন্য যে নাটক, সেই নাটকটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ নাটকে আহ্বান ছিল যে চৈতন্য বলছেন ন্যায় বিচার ও অধিকারের জন্য হাজারো মানুষ রাস্তায় নামুন। কোথাও কি আর্যিকরের সঙ্গে মিলে যাচ্ছে? দেখুন, চৈতন্য মহাপ্রভুর এই যে নাটক বন্ধ করা আমার মনে করিয়ে দিচ্ছে বামফ্রন্ট আমলের শেষের দিকে বাত্য বসুর নাটক বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় নাটকের নামটা আমি ভুলে যাচ্ছি, খামার কি খামার ছিল, পশু খামার নাটক বন্ধ করে দেওয়া হয়েছিল। তো হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। বাংলার মানুষ বামপন্থীদেরকেও আস্থা করে ফেলে দিয়েছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে, এই হারবারদেরকেও ডাস্টবিনে ফেলবে যারা জোর করে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই নাটক বন্ধ করতে চান। আমি নদিয়ার মানুষকে আহ্বান জানাবো, একসময় হরিনাম বন্ধ করার চেষ্টা হয়েছিল নদিয়াতে, শ্রী চৈতন্য মহাপ্রভু খোল করতাল নিয়ে কাজীর বাড়ি ঘেরাও করেছিলেন। আপনারা খোল করতাল নিয়ে এই চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করুন এবং ওখানে নাটক শোনানো, ওনাকে 5বার করে শোনান। বিচার ব্যবস্থাকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জোড়া আক্রমণ। তিনি একদিকে বললেন যে কোর্ট এখন বিজেপির, বললেই ছেড়ে দেয়, কিন্তু মানুষ ওদের ছাড়বে না, মনে রাখতে হবে। এটা 1 নম্বর আক্রমণ। 2 নম্বর হচ্ছে তিনি বললেন যে বন্ধ নিয়ে যে পিআইএল খারিজ হয়েছে, তাতে বললেন কোর্ট কি পারতো না বন্ধ নিয়ে একটু কড়া আইন দিতে, কড়া অবস্থান দিতে। সবসময় বিজেপিকে ছেড়ে দেবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক এতটাই বিকৃত হয়ে গেছে যে তিনি কোর্ট অবমাননার মতো কাজও সাংবিধানিক পদে থেকে করতে মানে বিন্দু মাত্র দ্বিধাগ্রস্ত হচ্ছে। আর এই বাংলায় কথা বলে আমি আগে একবার বলেছি যে দুদিনকার বৈরাগী ভাতকে বলে অন্ন। যিনি একসময় ব্যাংক পেচ্ছাপ করলেও বন্ধ রাখতেন, তিনি এখন বন্ধের বিরোধিতা করছেন। আমরা অবাক হয়ে যাচ্ছি।
মানুষ সময়ের সাথে সাথে কেমন পরিবর্তন হয়ে যায়। পুরাতন তৃণমূল কর্মীরা দেখলে পরে বলতেন দোষ দোষ তারা, গান গাইতেন। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান রূপ দেখে বিজেপির বন্ধের জন্য যেভাবে কুণাল ঘোষ, শশী পাঁজা জেলায় জেলায় তৃণমূল নেতৃত্ব দায়িত্ব নিয়ে রাস্তায় নামলেন বিজেপির বন্ধের দিনে, সেটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, মানুষ বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিন এই রাজ্যে আর বেশি দিন নেই। সেই জন্য একটা লাস্ট ডেসপারেশন যাকে বলে না, সেই ডেসপারেশন লাস্ট একটা প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে ওঠে। দপ করে জ্বলছে, নেবার টাইম এসে গেছে। সুকান্ত দাস, শেষ একটা প্রশ্ন। সাংবিধানিক প্রধান, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালকে তিনি কটাক্ষ করলেন যে আমি জানি রাজাবাবু কিছু করবেন না, যদি বিলে স্বাক্ষর না করেন আমাদের মহিলা মোর্চা বা মহিলারা রাজভবনের সামনে ধর্ণা দেবেন। দেখুন, রাজ্যপাল বিলে স্বাক্ষর করলেও সেই আইন রাজ্যে আদৌ এখানে ইমপ্লিমেন্ট হতে পারে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যারা আইন বিশেষজ্ঞ তারা বলবে। কিন্তু তার থেকেও বড় কথা, যে কোনো আইন, আমি বারবার বলছি, ইমপ্লিমেন্টেশনের জন্য ইমপ্লিমেন্টেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইমপ্লিমেন্ট কে করছে, কিভাবে করছে, সব থেকে গুরুত্বপূর্ণ। তো গাঙ্গুলি কাণ্ডে ফাঁসি হয়নি, এক অন্যতম উদাহরণ। সুজেটের কেসে কাউকে গ্রেফতার করা যায়নি, অনেকে পালিয়ে গেছে, উদাহরণ। হাসখালি কাণ্ড উদাহরণ, একের পর এক উদাহরণ আছে। সিভিকদের বোনাস বেড়ে 5,300 থেকে 6,000। চলুন হিন্দি আচ্ছা, একটা question বাংলাদেশে একটা আছে। বাংলাদেশে জামাতে ইসলামের উপর ব্যান তুলল বাংলাদেশের গভর্নমেন্ট। এই জামাতে ইসলাম ভারতীয় টেরর অর্গানাইজেশন চালিয়েছিল, এনআইএর হাতে অ্যারেস্টও হয়েছিল। এটা কত বড় ক্ষতি হতে পারে ভারতের জন্য আপনি মনে করছেন? দেখুন, যেহেতু এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ব্যাপার, আমি এই বিষয়ে এই মুহূর্তে কিছু বলবো না। আমাদের কেন্দ্রীয় স্তর থেকে এই বিষয়ে উঠতে হবে। आज धरना, आज जो बंद हुआ है, ये बंद को लेकर क्या कहेंगे, क्या कहिए? देखिए, पहले जनता को हम भारतीय जनता पार्टी की तरफ से बहुत बहुत अभिनंदन करना चाहते हैं कि ममता बनर्जी की पुलिस के सामने खड़ा होकर ममता बनर्जी की पार्टी पुलिस पूरा उतर के भी नीचे इस बंद को रोक नहीं पाई, क्योंकि इस बंद बीजेपी का जो बुलाया हुआ बंद है वो जनता की बंद बन चुकी है। जनता ने इस स्ट्राइक को सफल किया, इसको कामयाब बनाया, इसलिए मैं जनता को बहुत बहुत अभिनंदन करता कितने अरेस्ट को थोड़ा बता दीजिएगा। हूं। अभी तक हमारे लगभग 1350 कार्यकर्ता अरेस्टेड है, 210 कार्यकर्ता इंजर्ड है, और हमने देखा है कि पुलिस के सामने तृणमूल के कार्यकर्ता हमारे कार्यकर्ता के ऊपर लाठी से हमला किए और लोगों को इंजोर किया। पुलिस किसी को बंद करने के लिए, स्ट्राइक करने के लिए बाधित कर सकती है, लेकिन मैं सवाल आज उठाना चाहता हूं, किसी डेमोक्रेटिक कंट्री में, कोई भी स्टेट में ऐसा होता है क्या? कोई भी ऑपोजिशन जब स्ट्राइक कॉल करता है तो रूलिंग पार्टी अपने कार्यकर्ता को नीचे उतारती है? ऐसे तो हमने कहीं नहीं देखा, भारत में कहीं नहीं होता, सिर्फ ममता बनर्जी के राज में होता है, क्योंकि ममता बनर्जी को बेसिकली बाय हार्ट ही डज नॉट बिलीव इन द डेमोक्रेसी के ऊपर उनका विश्वास ही नहीं है। Shubhantu sir, I have two questions. Today, Chief Minister, while giving on the speech, he said and cited example of the Kerala High Court and Bombay High Court that they have banned strikes. High Court could have here also done so. They were lenient and also said that don't leave court to the BJP. Ensure that people get justice when they move to court. See, it is the direct attack on the judiciary of this country, and I feel the Calcutta High Court, especially the Chief Justice, should take the cognizance, so much cognizance of it, and it's a criminal offence. You are defaming the court, you are defaming the honorable judges. Number two, the thing is that Mamata Banerjee is saying against the strike. It is quite surprising to us, because Mamata Banerjee, if you can remember, she was the pioneer of calling the band and the strike in this state. In every incident, when she was the opposition leader, at that time, he called so many strikes. So it was her habit to call strike
in each and even a minor incident happened. In that case also Mamata Banerjee called strike, and now the same Mamata Banerjee has changed her voice, and he is accusing BJP as well as the court, Honorable Calcutta High Court, for not banning the strike. It is really surprising for us as well as those people also. Those are the old TMC workers. My last question to you is that she also alleged that BJP is trying to instigate a fire-like situation in Bengal. If that happens, then the entire region will not be spared. And if that happens, then we all will together go on to topple the chair of the Prime Minister. See, this is really is of great concern, as well as I feel it is shameful also, as my Chief Minister, the Chief Minister of my state, is talking about the toppling of the northeast of this country. I would like to request the central agencies, those are concerned about the internal security of this country as well as the external security of the country, to keep a close look on Mamata Banerjee, because it is, if what he has said is true, then it is really, I think, is of great concern that Mamata Banerjee will topple the northeastern state that will be the threat to the internal security of this country. Last few days, whatever steps being taken by the police and Mamata Banerjee, it reflects the fear of Mamata Banerjee in Bengal. The steps, those have been taken yesterday and especially today to make this strike a failure. The Mamata Banerjee proved that, and Mamata Banerjee's police has proved that the whole system, Mamata Banerjee herself and nephew and the police system, is totally under fear psychosis. They are actually fearing the people of the state. So that's why Mamata Banerjee instructed her worker, TMC goons, TMC Harman, to unleash the violence on the people of the state. আমার একটা প্রশ্ন আছে হিন্দি আবার হিন্দিটা হচ্ছে যে आज बैराकपुर में जो हादसा हुआ है कि भाजपा के एक नेता की गाड़ी पे जो गोली चलाई गई है, उसके ऊपर अभी भी कार्रवाई कहां तक पहुंची है और आप क्या देख रहे हैं? देखिए, जब हमारे लोकसभा के कन्वीनर प्रियंकू पांडे अपनी गाड़ी से जा रहे थे, पहले उनके गाड़ी के ऊपर बॉम्बिंग किया गया गाड़ी के सामने, और जब ऐसा बॉम्बिंग चल रहा था वो लोग पीछे हटने की कोशिश कर रहे थे, तब 6 से 7 राउंड गोलियां दागी गई और टारगेट प्रियांशु पांडे ही था, वीडियो भी है। और प्रियांशु पांडे बाल बचे, उनके ड्राइवर और उनके पीछे बैठे हुए कार्यकर्ता, पीछे की सीट पे बैठे हुए कार्यकर्ता रवि सिंह, दोनों इंजर्ड है, सीवियरली इंजर्ड है। और जो पुलिस बीजेपी के कार्यकर्ताओं को अरेस्ट कर रही है स्ट्राइक करने की इशू में, वही पुलिस अभी तक गोली चलाने के केस में एक को भी अरेस्ट नहीं किया। तो ये ममता बनर्जी